দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব সিলেটের জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমসের বিশেষ আয়োজনে। আপনারা দেখছেন জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশন নিবেদিত ধারাবাহিক টকশো সমসাময়িক। বিয়ানীবাজার সহ আশপাশ এলাকার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদের সর্বশেষ ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আবদুল্লাহ আল মামুন। আমরা আমাদের এই অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। আপনারাও আমাদের সাথে থাকুন, তার সাথে কথা বলবো সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে এবং তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। জি, আবদুল্লাহ আল মামুন ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছে। আজকের এই বিশেষ আয়োজনে লোকাল টাইম আমাকে আমন্ত্রণ করার জন্য আমি লোকাল টাইম কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। সর্বশেষ যে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন ছিল, সেই নির্বাচনে আপনি বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বেশ কিছুদিন আপনি ভাইস চেয়ারম্যান হিসাবে বিয়ানীবাজার উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিয়ানীবাজার উপজেলা পরিষদ সহ দেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ করে সেই ধারাবাহিকতায় আপনাকেও বাদ দেওয়া হয়েছিল। আসলে তৎকালীন সরকারের সেই সিদ্ধান্তটাকে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কীভাবে মূল্যায়ন করছেন? এটি কতটুকু যৌক্তিক ছিল বলে আপনি মনে করেন? আসলে দেশের জন্য একটি বিরাট এবং বিশেষ মুহূর্ত ছিল এটি, যে দেশ প্রায় 17 বছর থেকে নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক দ্বারায় যে ব্যাহত হয়েছিল, সেটারই প্রতিফলন হিসাবে এই বিগত 5ই আগস্টের যে ঘটনা, এই ফ্যাসিস্ট সরকারের পতন, আর এটাকে উপলক্ষ করে এই ফ্যাসিস্টদের দমনের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল এই উপজেলা পরিষদকে আপনার অপসারিত করা, এটা আসলে সেই সময়ের জন্য আসলে জরুরি ছিল। কিন্তু বর্তমানে আমি মনে করি, যেহেতু দেশ একটি স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসছে এবং যে সমস্ত দুষ্কৃতিকারী আপনার বিভিন্ন বলয়ের ব্যক্তিবর্গ ছিলেন, তারা আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে লুকায়িত আছেন এবং যারা মাঠে ময়দানে আছেন, যারা চেয়ারম্যান হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসাবে, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি হিসাবে মাঠে ময়দানে কাজ করছেন, তাদেরকে যদি সুযোগ দেওয়া যায়, আবারও তাদের শপথে বহাল করা যায়, সেটা জনগণের জন্য মঙ্গল হবে এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে আরও ফলপ্রসূ হবে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। যে আবদুল্লাহ মামুন সাহেব, আমরা জানি যে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে আপনাদের বিএনপি জোটে ছিল আপনাদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আমরা জানি যে জমিয়তের 4 জন প্রার্থী কেন্দ্রীয় নেতা, যেখানে বিএনপি জোটের মনোনয়ন পেয়ে দানের শেষে প্রতীকে নির্বাচন করেছিলেন। আসলে নির্বাচনে এই 4 জন প্রার্থী পরাজিত হয়েছেন। এই পরাজিত হওয়ার পর জমিয়তের যে সাংগঠনিক পরিস্থিতি, সেটা আপনাদের কাছে এখন কীরকম, বা এই নির্বাচনে তাদের পরাজয়টা দলের সাংগঠনিক ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন কিনা? আসলে আমরা যে সংগঠন করি জমিয়তুল উলামায়ে ইসলাম, সেই সংগঠন আর দেশের সাধারণ গণতান্ত্রিক যে সংগঠন, সেগুলোর মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের এই সংগঠন হচ্ছে ইসলামী সংগঠন। এটার মূলে আছে ইসলাম, ধর্ম এবং জাতি এবং কওমি মাদ্রাসা, আমাদের দেশ সমাজ প্রত্যেক কিছুরকে সুষ্ঠু ধারায় রাখা। তারই ধারাবাহিকতায় আমাদের এই সংগঠন করা। শুধু ক্ষমতার দখলের জন্য আমাদের এই সংগঠন নয়। বিদায় আমাদের সংগঠনের যেই শুধুমাত্র আমরা 4টি সিট পেয়েছি, 4টি সিটে আবার আমরা বিজয়ী হতে পারি নাই। এই জন্য আমাদের সচেতন যে সমস্ত জমিয়ত কর্মী আছে, তাদের মনের মধ্যে কোনো ধরনের শঙ্কা আছে বলে আমি মনে করি না। কারণ যেহেতু আমাদের মূল নীতি হচ্ছে জাতিকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, আমরা মনে করি আমাদের লক্ষ্যে আমরা অর্জিত হয়েছি। কারণ আপনারা জানেন, সমস্ত বাংলাদেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেটার মাধ্যমে বোঝা গিয়েছিল যে এখানে হয়তো ইসলামের বিজয় হবে, নতুবা ইসলামী পরাশক্তির বিজয় হবে। কিন্তু জমিয়ত দেখেছে এখানে ইসলাম বলতে কিছু নাই, যার প্রমাণ আপনারা দেখেছেন। নির্বাচনের কিছুদিন পূর্বে জামাতে ইসলামের আমির সাহেব জনাব শফিকুর রহমান সাহেবকে
প্রশ্ন করা হয়েছিল আপনারা নির্বাচিত হলে কি দেশে ইসলাম কায়েম করবেন? আমার দেশের নিউজে আমি দেখেছি, আমার কাছে প্রুফও আছে, আপনারা দেখতে পারেন যে তিনি বলেছেন না, ইসলাম কায়েম করব না। এই জন্য আমাদের দেশের দুইটি মেরু হয়ে গেছিল। একটি মেরু মনে করেছিল যে এবারের নির্বাচনে ইসলামকে জয়ী করার পালা, আরেকটি মেরুগ্রহণ বলে ফেলেছিল যে যদি আমরা এপাশে না থাকি তাহলে দেশে মনে হয় আর ইসলাম থাকবে না। কিন্তু জমিয়তুল উলামা ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে যে সঠিক ইসলাম, কাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং কাদের মাধ্যমে ইসলাম হেফাজত হবে, আসলে আমরা মনে করি আমাদের গণতান্ত্রিক যে ধারা আছে এই ধারার মাধ্যমে কোনোদিনও ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। বিদায় আমরা যাদের মাধ্যমে ইসলামের হেফাজত হবে তাদেরকেই আমরা বাছিয়ে নিয়েছি। আমরা মনে করেছি যে যদি আমরা দেখেছেন আপনারা চার্জশিট নিয়ে যখন আমরা জোটের সাথে আমরা অংশীদারিত্ব করি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সংগঠন কয়েকটি বিষয় উল্লেখ করেছে। শুধু সিটের জন্য আমাদের সংগঠন এই জুটে যায় নাই। প্রথমে ওনারা কয়েকটি শর্ত দিয়েছে, এর মধ্যে একটি শর্ত হচ্ছে সংবিধানে বিসমিল্লাহ প্রতিস্থাপন করা এবং এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ না হওয়া। তৃতীয় নম্বর হচ্ছে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বাস্তবায়ন করা। চতুর্থ নম্বর হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা। এরকম আরও অনেক শর্ত দিয়েছে যেগুলা বাংলাদেশের এই বর্তমান এই যে কিছুদিন পূর্বের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আর কোনো দলও এ বিষয়ে চিন্তা করেনি। এই জন্য আমি মনে করি জমিয়ত শুধু নির্বাচনে ক্ষমতা দখলের জন্য এবং এমপি হওয়ার জন্য এবং সিট ভাগাভাগির জন্য নির্বাচনে জুটে যায় নাই। জমিয়ত গিয়েছে তার আদর্শিক এবং জমিয়তের যে মূল চিন্তাধারা, যে জমিয়ত জাতি, ইসলাম, দেশের হেফাজতের জন্য রাজনীতি করে, সেই চিন্তাধারায় জমিয়ত আমি মনে করি সফল হয়েছে। যার কারণে আমাদের এই যদিও আমরা সিট পাইনি, 4 সিট আমরা পাইনি, তারপরেও আমাদের কর্মীদের ভিতরে কোনো শঙ্কা নেই, কারণ এটা তো আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্যে আমরা সফল হয়েছি। ধন্যবাদ মামুন সাহেব। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিগত নির্বাচনে যেহেতু আপনাদের দল জোটের সাথে ছিল, এমনকি সিলেট 6 আসনের জোটের প্রার্থীও ছিল দানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, কিন্তু আমরা দেখেছি সেখানে সাবেক ভাইস চেয়ারম্যান যে জমিয়ত নেতা মুফতি শিব্বির আহমদ, আপনি এবং আপনাদের সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বেনিবাজার শাখার ফরহাদ আহমদ, যিনি আপনারা সকলে মিলেই আপনাদের একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আপনারা কাজ করেছেন। আসলে দল এবং দল জোটের দিকে কিন্তু আপনারা ব্যতিক্রম, আপনাদের বেলায় এই ব্যতিক্রম থাকার কারণটাকে যদি একটু পরিষ্কার করতেন দর্শকদের উদ্দেশ্যে। যে জোটের সিদ্ধান্ত বিএনপির সাথে, তারপরেও আমি হাফিজ ফখরুল ইসলাম সাহেবের সাথে কেন গিয়েছিলাম? প্রথমত আমি বললাম যে একজন হাফিজ সাহেব, আমিও একজন আলিম, যার কারণে এই আসনে স্বাধীনতার পর থেকেই মনে করি প্রথমে হাফিজ এবং আলিম একজন প্রার্থী হয়েছেন এবং হাফিজ আলিম প্রার্থীর প্রতি বিয়ানীবাজার গোলাপগঞ্জের লোকের অগাধ একটি বিশ্বাস, যেটা বারবার প্রমাণিত হয়েছে। হাফিজ শিব্বির সাহেবকে নির্বাচিত করেছেন ভাইস চেয়ারম্যান হিসাবে, আমি মৌলানা আবদুল্লাহ আল মামুনকে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন একজন আলিম হিসাবে, এবং গোলাপগঞ্জে হাফিজ সাহেবকে একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন নজমুল ইসলাম সাহেবকে। এটা থেকে বোঝা যায় যে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ আলেমদের প্রতি একটি সিম্পিটি। আর এবারে এ নির্বাচনে যেহেতু হাফিজ ফখরুল ইসলাম সাহেব একক আলিম প্রার্থী হিসেবে ছিলেন, বিদায় ওনার সাথেই আমরা ছিলাম। তারপরে একটি প্রশ্ন থেকে যায় যে দলের সিদ্ধান্ত বিএনপি জোটের সাথে এবং আমরা একজন হাফিজ আলিমের সাথে, দলের সাথে তো দল মানা হইল না। এর জন্যই আপনারা জেনেছেন দলকে আমরা সম্মান জানিয়ে দলের পদ থেকে আমরা অব্যাহতি নিয়ে হাফিজ ফখরুল ইসলাম সাহেবের সাথে গিয়েছিলাম। এবং আটাও বলতে চাই আমরা যে দলের সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু আমাদের আসনের জন্য আমরা মনে করেছি আমরা হাফিজ ফখরুল ইসলাম সাহেবের সাথে থাকার প্রয়োজন। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এখানে বিএনপির প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন প্রায় 8 থেকে 9 জন, যাদের মধ্য থেকে লাস্ট মুহূর্তে আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তারপরেও সংযুক্ত আরেকটি নমিনেশন রয়ে গিয়েছিল আমাদের ফয়সাল আহমদ চৌধুরী সাহেবের। যদ্দরুন আমাদের ধারণা ছিল যে এত ডিভাইড, 8-9টি ডিভাইড, তারপরে আবার 2টি ডিভাইড, এই ডিভাইডের কারণে কি কোনো বিরাট কোনো বিদ্রুপ হয়ে বিএনপি জোটের প্রার্থী যদি জয়ী হতে না পারেন, ফলাফল অন্যদিকে চলে যায়, তাহলে এটা আমাদের দলের যে সিদ্ধান্ত বিএনপি জোট বিজয়ী হওয়া, সেটা তো থাকবে না। এজন্য এক পর্যায়ে আমরা বড় করি দলের সিদ্ধান্তের মতোই আমরা ছিলাম। যদি বিএনপি জোট কোনো কারণে হেরে যেত
তাহলে তো আমরা মনে করছিলাম হাফিজ ফখরুল ইসলাম সাহেব নির্বাচিত হতো, মিডিল থেকে আমরা হাফিজ ফখরুল সাহেব নির্বাচিত হতো। এই জন্য আমরা দলের সিদ্ধান্ত একমত একসাথে ছিলাম আমরা মনে করি। ধন্যবাদ সজীব ভাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনার যে উত্তর, সেই উত্তর থেকে আসলো যে আপনারা যে দলের হাইকমান্ডের সেই সিদ্ধান্ত, সেটার আলোকে না গিয়ে অঞ্চলভিত্তিক পরিস্থিতি বিবেচনা করে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন, দল থেকে অব্যাহতি নিয়েছিলেন এবং পরবর্তীতে নির্বাচনে আপনারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজও করেছেন, তো আপনাদের বাকি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্থানীয় পর্যায়ে রয়েছেন, আপনাদের দলের সাংগঠনিক নেতৃবৃন্দ, তাদের সাথে আপনাদের কোনো ধরনের মনোমালিন্য কিংবা এই যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আপনারা বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো ধরনের কটুবাক্যের শিকার হন কিনা, যদি একটু ক্লিয়ার করতেন। আসলে ইসলামী দলে প্রত্যেকটি কাজ ইসলামকে সামনে নিয়ে হয়। আমাদের ইসলামী একটি ধারা আছে যে কোনো যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে কোনো মাসলার উপর আমল করা যায় তাহলে 2টি সওয়াব পাওয়া যায়, আর যদি সঠিক নাও হয়, আমার আকল দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তারপরেও একটি সওয়াব পাওয়া যায়। এজন্য আমাদের সংগঠনের যারা লোক আছেন, আমাদের সংগঠনের যারা মুরব্বী আছেন, ওনারা মনে করেন যদি আমাদের এই সিদ্ধান্ত ওনাদের মনমতো নাও হয়, তারপরেও যেহেতু আমাদের একটি কিয়াস, এটার মধ্যেও কোনো, যেহেতু আমাদের নিয়ত সহি ছিল যে আমরা চাচ্ছি যে এখন হাবিব সাহেবকে নির্বাচিত করব। আমরা চাচ্ছি যদি বিএনপি কোনো কারণে পরাজিত হয়ে যায় তাহলে কমপক্ষে আমাদের প্রার্থী আপনার জয়ী হোক। এই জন্য আমরা মনে করি আমাদের দলীয় কর্মী এবং আমাদের মুরব্বীদের সাথে কারো সাথে আমাদের কোনো দ্বিমত নাই এবং কোনো কটুবাক্য আমরা শুনতেও হয় নাই। এবং বিএনপির সাথে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে, আমাদের সাথে ওনাদের এখনও যে আন্তরিক মহব্বত আছে, এটা আমি মনে করি অত্যন্ত, এটা বিয়ানীবাজার এবং সিলেটের জন্য একটি অত্যন্ত সহনশীল একটা চলাফেরা। কারণ বিএনপিরও মনে মনে এটি ধারণা ছিল যদি ফখরুল ইসলাম না থাকে তাহলে মূল কোন দিকে নিবে। ওটা আপনারা তো মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা ভালো করে বুঝতেছেন যে বিএনপি এই সংখ্যায় ছিল। যদি ফখরুল ইসলাম সাহেব থাকা, আমি মনে করি বিএনপি মনে করেছিল যে এটা একটি হয়তো আমাদের জন্য রহমত। ঠিক জমাতো মনে করেছিল হয়তো যদি ফখরুল ইসলাম সাহেব থাকে তাহলে হয়তো এখানে ফখরুল ইসলাম বুট কাটবে এবং আমাদের সেলিম ভাই পাস করবে। যার কারণে দুই দলই আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখেছে, কারণ ওনারা মনে করছে এটা ওরা দুজন থেকে কার পক্ষে যাচ্ছে এটা আসলে বুঝতে পারে নাই কেউ, একটি রহমত স্বরূপ মনে করছে। এই জন্য আমি মনে করি আমাদের সাথে বর্তমান বিএনপির যে আচরণ আছে, এই আচরণ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সহনশীল, যেটা আমরা মনে করি কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয় নাই। এবং আমাদের বিয়ানীবাজারের বিএনপি, জামাত, জমিয়ত, আমাদের এলাকা বর্তমান রাজনৈতিকভাবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে চলছে। রাজনৈতিক এটি বোঝা গেছে একটি খেলার মতো আর কি। নির্বাচন আসছে, সবাই আনন্দমুখর প্রতিযোগিতা করছে, নির্বাচন শেষ, প্রত্যেকের দাঁড়িয়ে প্রতিবাদ চলে গেছে। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন সাহেব। আরেকটি বিষয় যদি আমরা জানতে চাই, আমরা বিগত পর্বে আমরা জামাত ইসলামের সাবেক আমির বিয়ানীবাজারের মৌলানা ফজল ইসলাম সাহেব এসেছিলেন, ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আল ইসলাহ সমর্থকদের একটি তাফসির মাহফিল যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছিল, সেক্ষেত্রে প্রশাসন কেন্দ্রিক বাধা দেওয়া হয় এবং এটা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ নেতাকর্মীরা জামাত ইসলামের উপরে ইঙ্গিত করেছিলেন যে এটা জামাত ইসলামী বাধা দিয়েছে। তো উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হয়তো আপনি শুনেছেন। আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটি ঘটনা জেনেছি যে কাকরদিয়া একটি ওয়াজ মাহফিল ছিল, এরকম বার্ষিক জলসা ছিল, ইসলামী জলসা, সেখানেও আপনাদের জমিয়ত উলামা ইসলামের একজন নেতৃবৃন্দকে বাধা দেওয়া হয়েছিল। আসলে এইখানে বাধা দেওয়ার বিষয়টা যদি একটু আপনার পক্ষ থেকে আমরা জানতে চাই যে এখানে কেন বাধা দেওয়া হয়েছিল, আর কোন কারণে আসলে এখানে 1 ফুট বোর্ড জারি করা হয়েছিল, দর্শকরাও আসলে উন্মুখ হয়ে আছে বিষয়টা জানার জন্য। আসলে একটি বিষয় আমাদের ক্লিয়ার হওয়ার প্রয়োজন। জামাতের সাথে আমাদের আকীদাগত একটি দূরত্ব আছে, যেটা আমাদের মৌলিক ইমানি দায়িত্ব, কিন্তু আল ইসলাহর সাথে আমাদের আকীদাগত কোনো দূরত্ব নেই। এমনকি আপনারা বিগত নির্বাচনের পূর্বে আপনারা দেখেছেন আল ইসলাহর সভাপতি, কেন্দ্রীয় সভাপতি জনাব হুসামুদ্দিন সাহেব এমপি, উনি বলেছেন মওদুদির ক্ষেত্রে আমাদের কওমি এবং ফুলতলি মতলক এক। মওদুদি সাহেবের ক্ষেত্রে কওমি এবং ফুলতলি মতলক এক, অর্থাৎ মওদুদির আকীদার প্রতি ফুলতলি মতলকও বিশ্বাস করে না, আমাদের কওমি মতলকও বিশ্বাস করে না। এবং কওমি মতলক এবং ফুলতলি মতলকের সিলসিলা বা ধারাবাহিকতা উপর দিয়ে গিয়ে আমরা এক জায়গায় আমরা একীবদ্ধ। এবং আপনারা দেখেছেন, আপনারা যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব সবসময় আপনারা মিডিয়ার সাথে আছেন, আপনারা দেখেছেন বিয়ানীবাজারের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা ফুলতলি এবং কওমি একাকার হয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হলে আমরা আন্দোলন সংগ্রাম করে থাকি। যার কারণে এটা যেবা যিনি বলেছেন এটা ওনার হয়তো ব্যক্তিগত বক্তব্য, যেটা কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না।
এটা আমাদের সাথে কোনো দূরত্ব নেই আল ইসলার সাথে। হ্যাঁ, আমাদের কিছু মৌলিক বিষয় না, কিছু আপনার পারিপার্শ্বিক বিষয়ে আমাদের কিছু মত পার্থক্য আছে, এটাকে নিয়ে আমরা এই যে কারো প্রতি বিরূপ প্রতিক্রিয়া, ওয়াজ মাহফিলে ওয়াজকে আপনার বাধা দেওয়া, এ ধরনের কোনো পরিবেশ কোনোদিনও সৃষ্টি হয় নাই। আর জমিয়ত এরকম সংগঠনও না, ওনারা কোনো মানুষের প্রতি যতটুকু পারে বুঝিয়ে শুনে এটি সিদ্ধান্ত নেয়, কিন্তু এই যে বিরূপভাবে কোনো দুষ্কৃতি করে কোনো ধরনের সুযোগ নেওয়া, এটা জমিয়ত কোনোদিনও ছায় নাই বা কোনোদিনও করে নাই। যার কারণে আমি মনে করি এই যে বিয়ানীবাজারের আল ইসলার যে প্রোগ্রামে জনাব কফিলউদ্দিন সালেহী সাহেব আসার কথা ছিল, আপনারা দেখেছেন সেই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম, আমাদের হাফিজ ফখরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন, আমাদের জমিয়তে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমনকি আপনারা বিগত দিনে দেখেছেন এই পিআইজি মাঠে আমাদের এই যে হিজবে রাহির প্রোগ্রাম হয় 3 দিন পূর্বে, তারপরে একই মঞ্চেই আবার অনেক সময় দেখা যায় আল ইসলার প্রোগ্রাম হয়, তাফসিরুল কুরআন মাহফিলের প্রোগ্রাম হয়। আমাদের মধ্যে এটা কোনো মত পার্থক্য নাই। এটা যে বা যারা বলছেন উনি কীরকম জানলেন উনি জানেন, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের কাছে এর বিষয়ের কোনো তথ্য নেই। আপনি আরেকটি কাকরদির ব্যাপারে যেটা বলছেন, আসলে এটা কাকরদিন না, এটা শেওলায় একটি প্রোগ্রাম ছিল যেখানে আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব আসার কথা ছিল। এখানে তৎকালীন আমাদের ওসি সাহেব আশরাফুজ্জামান সাহেব আমাকে ফোন করেছেন, আমি মাঠে গেছি এবং মাঠ তদারকিও করেছি। পরবর্তীতে দেখা গেছে এখানে স্থানীয় কিছু মানুষের নাম দস্তখতের মাধ্যমে লিখিত একটি অ্যাপ্লিকেশন আছে যে এখানে মুফতি নুরুল হক সাহেব আমাদের অত্যন্ত মহব্বতের উস্তাদ, উনি মেওয়া রেখে দীর্ঘদিন লেখাপড়া করাইছেন, বর্তমানেও উনি সিলেটে প্রতিষ্ঠান আছে। হুজুর জামাত বিরোধী এক মনোভাব আছে হুজুরের, জামাতে ইসলামের বিরুদ্ধে উনি মাঠ পর্যায়ে কাজ করেন। এটা তো আসলে আমাদেরও মনোভাব, জামাতে ইসলামকে আমরা আকীদাগতভাবে মানিয়ে নিতে পারি না, কিন্তু ওনার যে জামাতে ইসলামের বিরোধিতা করার যে পদ্ধতি আর আমরা যে লাইনে পদ্ধতি, আমাদের যে পদ্ধতিগত মিল নাই, কিন্তু জামাতের বিরোধিতায় আকীদাগত বিরোধিতায় আমরা এক। এই জন্য ওনার নাম, এই মুফতি নুরুল হক সাহেবের নাম সভাপতিত্ব ছিল। মানে এখানে কয়েকজন ব্যক্তি মুফতি নুরুল হক সাহেব যদি আসেন তাহলে এই প্রোগ্রাম করতে দিবে না, এ মর্মে একটি চিঠি দেয় এবং আওয়ামী লীগের দূষর বলে একটি চিঠি দেয়। পরবর্তীতে দেখা যায় জনাব আশরাফুজ্জামান সাহেব বললেন যে এটা ব্যাপারে আপনি কি জানেন একটু দেখেন তো। আমি মাঠে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এখানে বাবু নগরী সব আসবেন, ওনাকে আমার এই তথ্য জানাইলাম। তারপরে উনি বললেন যে এখানে তো হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওনারা বারবার অভিযোগ দিচ্ছে, লিখিত অভিযোগ দিচ্ছে। আর আপনারা তো বুঝতেছেন যেহেতু জামাতের বিরুদ্ধে মুফতি নুরুল হক সাহেব আলোচনা করেন, এই জন্য এই বাধাটা তো জামাত ইসলাম তো কি হবে। যারা চিঠিটা যেটা দেওয়া হয়েছিল, অ্যাপ্লিকেশন যেটা আইন শৃঙ্খলা বাহিনী বরাবর করা হচ্ছে, সেটাতে জামাতের কোনো নেতৃবৃন্দের নাম ছিল কি? কর্মীদের নাম ছিল, কয়েকজন কর্মীদের নাম ছিল, স্থানীয় পর্যায়ের কর্মীদের নাম ছিল। যার কারণে এটা স্থানীয়ভাবে, যদিও জামাত বলা যাচ্ছে না, ওনারা তো জামাতের নাম দিয়ে দেয় নাই, কিন্তু জামাত কর্মীদের একটি বাধার কারণেই মনে করা যাচ্ছে যে এটা করা হয়েছে আর কি, বাদে 144 জারি করা হয়েছে, যেখানে প্রোগ্রাম করে দেওয়া নেই। আসলে দুঃখজনক, এখানে বাবু নগরী সাহেব আসবেন, হেফাজতের সারা বাংলাদেশের আমির সাহেব আসবেন, এটা আমাদের বিএনপির জন্য সৌভাগ্য ছিল। এখানে পাকিস্তানের একজন বড় স্কলার আসার কথা ছিল। এটা এই যে একটি মহতি মাহফিল, এটাকে বাধা দেওয়া, এটা আসলে আমাদের জন্য কাম্য নয়। একটি মাহফিলের মাধ্যমে এলাকায় খয়র বরকত হয়, আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু আমরা ব্যক্তি এবং দলীয় স্বার্থের কারণে এ ধরনের মাহফিলে বাধা দেওয়া, এই প্রবণতাটা আসলে আমি মনে করি সঠিক নয়। যারা করছে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করুন, এই আশা রাখি আর কি। জি, ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন সাহেব আপনাকে। আমরা নির্বাচনের বিষয়ে অনেক বিষয়ে আপনার কাছ থেকে জানলাম, যদি একটু বিয়ানীবাজারের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। বিগত কয়েকদিন ধরে বিয়ানীবাজারে অনাকাঙ্ক্ষিত বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, আত্মহনন, হত্যা, এরকম অনেক অভিযোগ, এবং চুরি ডাকাতি সহ ছিনতাই, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের যে আগ্রাসন, পাশাপাশি চুরাই পণ্য এবং চোরা কারবারি যারা তাদেরকে গ্রেপ্তার, এবং বলাৎকার, ধর্ষণ, এরকম একটা ঘটনার অভিযুক্ত হয়ে আমরা বেশ কিছুদিন ধরে অনেকটা
অবনতির দিকে রয়েছে। এই যে সামাজিক অবক্ষয় আমাদের ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, এটা আসলে কোন কোন কারণে বিষয়গুলো ঘটছে, কিংবা এগুলো থেকে উত্তরণের কোনো উপায় আছে কি না আদৌ? আপনার যদি এ বিষয়ে কোনো বক্তব্য থেকে থাকে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমাদের সমাজের লোক বর্তমান সবই সচেতন, সবাই মিডিয়ার সাথে সম্পৃক্ত, সবাই অনেক ধরনের নলেজ রাখে। আমাদের প্রত্যেকেরই জানা আছে বর্তমান সমাজের অবক্ষয়ের মূল কারণ হচ্ছে আমাদের এই নিশা, মাদক, এগুলাই। বর্তমানে যে সমস্ত শিশু দর্শন হয়েছে বাংলাদেশে, প্রায় সবকটিতেই দেখা যায় নিশারই এই প্রভাব। নেশাগ্রস্ত হয়ে মানুষত্ব হারিয়ে এই অবক্ষয়ের দিকে চলে গেছে। আমাদের বিয়ানীবাজারের যে অবস্থা, তার কারণ হচ্ছে আমাদের এবারে পার্শ্ববর্তী হচ্ছে আমাদের ভারত, আমাদের হচ্ছে সীমান্ত গেরাই উপজেলা। এখান থেকে চোরাকার বিরোধীদের একটি সুযোগ এখানে আছে, যার কারণে আমাদের প্রশাসনকে অত্যন্ত সূক্ষ্মতার সাথে আমাদের এই এলাকাকে কন্ট্রোল করার প্রয়োজন মনে করি আমি। এবং বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকেও কঠোর হস্তে দায়িত্ব নেওয়ার প্রয়োজন যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কোন দিকে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, কিশোরগঞ্জে যাচ্ছে না অন্য কোনো অশুভ চক্রের সাথে সব মিলিত হচ্ছে, এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আমাদেরকে দেখতে হবে এবং আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে হবে। যদি আমরা আমাদের সন্তানকে ছেড়ে দেই ওনাদের মতো চলাফেরা করতে, ওনাদের কন্ট্রোলিং আমাদের হাতে না রাখি, তাহলে দিন দিন এটা আরও বৃদ্ধি পাবে। এবং প্রশাসনকে একটি কথা আপনারা 2-3 দিন পূর্বে দেখেছেন, সিলেটের এই প্রশাসন বিভাগের নামটা আমার ভুলে গেছে, প্রশাসন বিভাগের একজন দায়িত্বশীল বলেছেন যে আমরা দিনে নিয়ে আসি, রাত্রে আবার ওনারা দিনে নিয়ে আসি, আবার কোর্টে চালান করি, পরের দিন দেখা যায় রাত্রে আবার ওদেরকে আমরা রাস্তায় পাই, ওনারা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। এজন্য আমি মনে করি দেশের আইনের ব্যাপারেও আমাদেরকে একটু সিদ্ধান্ত নেওয়ার দরকার, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দরকার, যাতে এই অপরাধীরা প্রশাসনের মাধ্যমে যদি আমাদের এই যে গ্রেফতার হয়, তাহলে তারা একটা শাস্তির আওতায় আসে এবং তাদেরকেও যাতে ভয়ভীতি হয় যে আমি এরকম অপরাধ করলে আমি শাস্তি ভোগ করতে হবে। তখন এই যে আমাদের যে প্রভাব, যে দুষ্কৃতির প্রভাব, সেটা অনেকটা কমবে। এই জন্য আমি 3টি কারণ বললাম। একটি হচ্ছে মাদকাসক্তি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের মুরব্বীদের এবং আমাদের গার্জেনদের গুরুত্ব দেওয়া আমাদের ছেলে সন্তানদের প্রতি, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের যে আইনের ব্যাপারে, যে আইনের যে ধারা আছে সেই ধারাকে আর একটু শক্তিশালী করা, যাতে কাউকে গ্রেফতার করা হলে সে সাজা ভোগ করতে পারে, কোর্টের মাধ্যমে সে যাতে এই অপরাধ করার জন্য আবার বেরিয়ে না আসতে পারে। এ ব্যাপারে আমাদেরকে সরকার এটি চিন্তা করা এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা এ ব্যাপারে চিন্তা করা, এবং আমাদের স্থানীয় যারা দায়িত্বশীল আছেন, আমি মনে করি সকল যদি সজাগ থাকি আমরা, ইনশাআল্লাহ বিয়ানীবাজার একটি সুন্দর এলাকা, বিয়ানীবাজার অত্যন্ত সহনশীল একটি এলাকা, বিয়ানীবাজার অত্যন্ত শিক্ষিত এবং গর্বিত এলাকা আমি মনে করি। এই এলাকার জনগণ সচেতন, আমরা যদি সবাই সচেতন হই, ইনশাআল্লাহ আমাদের এলাকায় যা ঘটেছে তা তো আর কিছু করা যাবে না, কিন্তু আগামীতে না ঘটার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে এই দুষ্কৃতীদের হাত থেকে আমাদের এলাকাকে রক্ষা করতে হবে, এটা আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা অনেকটাই অনুষ্ঠানের শেষাংশে চলে এসেছি। আসলে আরেকটি বিষয় আপনার কাছে না করলেই নয়, আমরা জানি যে বর্তমান সরকারের অধীনে আগামী আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি তো বিয়ানীবাজার উপজেলা পরিষদের সর্বশেষ যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। আগামী নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা, করলে কোন পদে করবেন, আর যদি করেও থাকেন সেক্ষেত্রে বিয়ানীবাজারবাসীর প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? আসলে আপনারা তো নির্বাচনের পূর্বে আমার বিয়ানীবাজারের সাথে তেমন সম্পর্ক ছিল না, যেহেতু আমি সিলেট ব্যবসা করি। আমি সিলেট ও মার্কেটের, করিমুল্লাহ মার্কেটের দীর্ঘদিন ব্যবসায়ী সমিতিতে বিভিন্ন দায়িত্বে ছিলাম। লাস্ট পর্যায়ে আমি কেশিয়ার হিসেবে প্রায় 7.5 বছর দায়িত্ব পালন করি, যেটা আমার নির্বাচনের পরে আমি পদ ছাড়তে হয়, নির্বাচনের মাধ্যমে যেহেতু ছাড়তে হয়। এই জন্য আমার জনগণের সাথে মিশার একটি অভ্যাস ছিল, যেহেতু আমি মার্কেটও জনগণের সাথে মিশিয়ে, মার্কেটের ব্যবসায়ীদের সাথে মিশিয়ে থাকি। আমি এলাকায় আসার পরে বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসার কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করি, এবং বিয়ানীবাজারবাসী আমাকে যে মহব্বত দেখিয়েছেন, আমাকে যে একটি আমাকে বিপুল বিজয় দিয়েছেন,
এই জন্য আমি বিয়ানীবাজারবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওনাদের আল্লাহ পাক রব্বুল আমাকে উত্তম বদলা দান করুন সেই দোয়া করি, এবং আমাদের বিয়ানীবাজারের জন্য মঙ্গল হয় সেই দোয়া করি। আগামী দিন নিয়ে আমার ভাবনা যেটা আপনি বলছেন, আমি আসলে বলতে চাই সাজু ভাই, আসলে মহব্বত এমন একটি জিনিস, এই যে বিয়ানীবাজারবাসীর প্রতি যে আমার মহব্বত হয়েছে, ওনারা যে আমাকে মহব্বত করেছেন, এটা কিন্তু ভোলা যায় না, এটা কোনো ভোলা যায় না। কারণ মহব্বত যার প্রতি যার হয়ে যায়, সব কিছু বিসর্জন দিয়ে এই মহব্বতের টানে ওখানে চলে যায়। আমি বিয়ানীবাজারবাসীর প্রতি চিরকৃতজ্ঞ, ওনারা আমাকে যে মহব্বত করেছেন। আমি বিয়ানীবাজারবাসীর এখনও প্রত্যেকটি সুখে দুঃখে ওনাদের পাশে থাকতে চাই। আমি আপনারা দেখেছেন আমাদের পদ শূন্য হওয়ার পরেও, আমাদেরকে অপসারিত করার পরেও আমি বিয়ানীবাজার কিন্তু ছেড়ে যাইনি। বিয়ানীবাজারের যে কোনো জায়গায়, যে কোনো আমি কোনো দুর্যোগ, যে কোনো সুখের খবর, যে কোনো বিপদকালীন সময় যা হোক, আমি আমার পক্ষ থেকে যতটুকু আমার সম্বল আছে আমি উপস্থিত থাকতে চাই, আসি ইনশাআল্লাহ। আমি আগামী নির্বাচন আসলে যদি আমার সংগঠন মনে করে আমার দ্বারাই উপজেলার খেদমত করার প্রয়োজন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজন সবাই যদি মনে করে আমাকে নির্বাচন করার প্রয়োজন, আমি একক সিদ্ধান্তে নির্বাচন করতে চাই না। আমি জানি যে ব্যক্তিগতভাবে মনে করে আমি যোগ্য, আল্লাহ পাক তার প্রতি নারাজ হন, কারণ নিজে নিজেকে যোগ্য বলা যায় না। যোগ্য যখন লোক বলবে যোগ্য, তখন সে যোগ্য হয়। এই জন্য ভোটের ক্ষেত্রে আমি নিজে দাঁড় হওয়া মানে আমি আমাকে যোগ্য মনে করা। আমি আমাকে যোগ্য মনে করি না, আমি মনে করি আমি একজন দুর্বল মানুষ, আমি একজন নিরীহ মানুষ, আমার দ্বারা কিছু করা সম্ভব হবে না। যদি আমার সংগঠন মনে করে না আব্দুল্লাহ আল মামুন সাহেবকে নির্বাচিত করতে হবে, ওনার দ্বারা কাজ হবে, আমার আত্মীয় স্বজন মনে করে, আমার এই যে আপনারা যারা আমাকে মহব্বত করেন আপনারা মনে করেন, ইনশাআল্লাহ আমি যে পদে আপনাদের সকলের সিদ্ধান্ত হবে সেই পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন সাহেব। আরেকটি প্রশ্নের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি টানবো, যেটি হচ্ছে আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাফিজ মোহাম্মদ ফখরুল ইসলাম, এবং তিনি নির্বাচনের পরবর্তী সময়ে প্রবাসে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর অসুস্থতা জনিত কারণে তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। আসলে বর্তমানে বিয়ানীবাজারবাসী সহ আমরা বেশ মানুষজন আসলে তার সম্পর্কে জানি না, তার শারীরিক অবস্থা এখন কীরকম, উনি কোথায় আছেন, কীভাবে আছেন এবং কোন অবস্থায় আছেন, আদৌ দেশে ফিরেছেন কিনা বা ফিরবেন কিনা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তার শারীরিক অবস্থাটা সর্বশেষ পরিস্থিতিটা একটু জানাবেন। আসলে হাফিজ ফখরুল ইসলাম সাহেব আমাদের এই অত্র অঞ্চলে বসবাস করতেন না, উনি মূল থেকেই বিদেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করতেন। আমাদের এই ওয়েদারের সাথে ওনার তেমন সম্পর্ক ছিল না। দীর্ঘ 7 থেকে 8 মাস এলাকায় বিচরণ করেছেন, হাঁটাচলা হয়েছে, দিনরাত উজাগরি হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, যার কারণে আপনারা দেখেছেন নির্বাচনের পূর্বেই ওনার শরীর খারাপ হয়েছিল। যখন ওনার নির্বাচনের নমিনেশন বাতিল হওয়ার পরে ঢাকায় ছিলাম, ওখানে উনি 2 দিন ভর্তি ছিলেন, কিন্তু এটা আসলে মিডিয়ায় আসেনি, আমরা ছিলাম ওনার সাথে। তারপরে নির্বাচনের 2-1 দিন পূর্ব থেকে ওনার গলা বসে যায়, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, উনি আলোচনা করতে পারতেছেন না। এক পর্যায়ে বিদেশে যাওয়ার পরে ওনার রোগ ধরা পড়ে। দীর্ঘদিন প্রায় গত কুরবানির ঈদের 1-2 দিন পূর্বে উনি হাসপাতাল থেকে বাসায় আসেন। আসার পরেই আমাকে ফোন দিয়েছেন, বলে ভাই আজকে আমি মোবাইলটি আমার হাতে পেয়েছি, এই জন্য আপনাকে ফোন দিলাম যে আমি আগামীকালকে দেশে আসতেছি। পরের দিন দেশে আসছেন, আপনারা দেখছেন বা এই কুরবানির জন্য পশু কিনছেন, মিডিয়ার মাধ্যমে দেখা গেছে। এবং তিনি 7-8 দিন দেশে আসার পরে ওনার কিছু ওয়াদা ছিল, বিগত নির্বাচনের সময় কিছু এলাকার মানুষ ওনার উন্নয়নের ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করছিল। উনি আসার পরে আরও কয়েকটি উন্নয়নমূলক কাজে উনি এই ওনার অর্থগুলো ব্যয় করেছেন, যেটা 2-1টি মিডিয়ার মধ্যে আসছে এবং আরও কিছু আসবে ইনশাল্লাহ। উনি আসলে মন থেকে আমার মতোই আর কি মানুষের মহব্বতটি আসলে ছাড়তে পারতেছে না। উনি দেশে আসার পরে এই 7-8 দিনের ভিতরেও এই দেশের বিভিন্ন অঞ্চলের দুর্ভোগপূর্ণ এলাকার খোঁজখবর নিয়েছেন এবং এই কিছু দান দক্ষিণে যা ওনার সামর্থ্য ছিল উনি দিয়েছেন। এবং উনি আরও কিছু ওয়াদা ছিল আগে নির্বাচনের কারণে দিতে পারেননি, এগুলো ক্রমান্বয়ে ইনশাআল্লাহ জনগণের কাছে পৌঁছাবেন। ওনার তো একটি উদ্দেশ্য, ওনার তো আসলে নির্বাচন উদ্দেশ্য নয়, ওনার উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন, মানুষের খেদমত। এই জন্য উনি সকলের কাছে দোয়া চাইছেন, যেহেতু শারীরিক দুর্বলতার কারণে দেশে আসার পরে সব জায়গায় বিচরণ করেননি, যেহেতু যদি শরীর আবার খারাপ করেনি, এই জন্য উনি বিদেশ চলে গেছেন। আবার সকলের কাছে দোয়া চেয়েছেন, সকল ওনার জন্য দোয়া করবেন। আর উনি ইনশাআল্লাহ বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর জন্য খেদমতের জন্য প্রস্তুত আছেন।
আর হাফিজ ফখরুল ইসলাম সাহেবের ওয়াদা কিন্তু যে সমস্ত ওয়াদা আছে এগুলা ধীরে ধীরে উনি পূরণ করতেছেন। যেটা বিগত কয়েকদিন পূর্বে মুড়িয়া ইউনিয়নে আপনি দেখছেন একটি রাস্তার যে এলাকায় 20-25টি বাড়ি আছে কিন্তু রাস্তা নেই, সেই রাস্তাটা উনি কাজ করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কাজকে যেন কবুল করেন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক দান করেন। এবং বিয়ানীবাজারবাসী, গোলাপগঞ্জবাসীকে, আমি সিলেট শহরবাসীকে হাফিজ ফখরুল সাহেবের জন্য দোয়া করার জন্য উদাত্ত আহ্বান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন সুস্থতা দান করেন এবং তার এই ব্যবসা বাণিজ্য জীবন খয়র বরকত দান করেন। অশেষ ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদের উপহার দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কথা শুনছিলাম সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছ থেকে। এবার বিদায় নেবার পালা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে আগামী পর্বে। তখন নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা কথা বলবো বিয়ানীবাজারের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।